প্রশ্ন 1, POSDCORB ব্যাখ্যা কর। ভূমিকা। প্রশাসন মানে শুধু নয় কাগজের খেলা। তার ভিতরেও থাকে সংগঠনের ছন্দেলা। গুলেক একে সাজিয়েছিলেন 7টি বর্ণে। POSDCORB নামের এক মন্ত্ররূপে। মূল ব্যাখ্যা। POSDCORB হল প্রশাসনিক কাজের শ্রেণীবিন্যাস। লুথার গুলেক ও লিন্ডা লারবাক 1937 সালে এটি প্রস্তাব করেন। এটি সরকারি সংগঠন পরিচালনার 7টি প্রধান দিক চিহ্নিত করে। পয়েন্টসমূহ। প্ল্যানিং পরিকল্পনা, ভবিষ্যতের কাজের দিশা নির্ধারণ। অর্গানাইজিং সংগঠন কাজের জন্য কাঠামো তৈরি। স্টাফিং জনবল নিয়োগ, দক্ষ কর্মী নির্বাচন ও উন্নয়ন। ডিরেক্টিং নির্দেশনা, আদেশ দিয়ে কাজ পরিচালনা। কোঅর্ডিনেটিং সমন্বয়, বিভাগগুলোর কাজের মিল ঘটানো। রিপোর্টিং প্রতিবেদন, কর্মপর্যবেক্ষণ ও কর্তৃপক্ষকে জানানো। বাজেটিং বাজেট, ব্যয় নির্ধারণ ও অর্থব্যবস্থাপনা। উদ্ধৃতি। POSDCORB reflects the administrative process in action. লুথার গুলেক। নিমোনিক এইড। প্ল্যানিং পরিকল্পনা। অর্গানাইজিং সংগঠন। ওয়ার্কফোর্স জনবল বা স্টাফিং। এক্সিকিউশন ডিরেক্টিং। রিপোর্টিং প্রতিবেদন। ডেলিগেশন কোঅর্ডিনেশন। কস্টিং বাজেটিং। উপসংহার। POSDCORB যেন প্রশাসনের অক্ষরবিন্যাস, যার আলোয় দেখা যায় কার্যক্ষমতার প্রকাশ। প্রশাসনিক দক্ষতায় এই 7 বর্ণই করুক রাজ। পরীক্ষার খাতায় ঝলমল করুক তার খসখস আওয়াজ। প্রশ্ন 2, সংগঠনের বৈশিষ্ট্যসমূহ লেখো। ভূমিকা। যেখানে মানুষ জোটে কাজের টানে, লক্ষ্য ছুঁতে বাঁধে তারা একটানে, তাদের মাঝেই জন্ম নেয় এক অবয়ব। নাম তার, সংগঠন, নিয়মের চিরন্তন স্বরূপ। সংজ্ঞা। সংগঠন, অর্গানাইজেশন শব্দটি এসেছে ল্যাটিন অর্গানন থেকে, যার অর্থ যন্ত্র। An organization is a system of consciously coordinated activities of 2 or more persons. চেস্টার বার্নার্ড। অর্থ, 2 বা ততোধিক মানুষের সচেতনভাবে সমন্বিত কার্যকলাপের একটি ব্যবস্থা। সংগঠনের মূল বৈশিষ্ট্যসমূহ। নির্দিষ্ট লক্ষ্য, প্রতিটি সংগঠন একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য গঠিত হয়। বা বহু ব্যক্তির সমন্বয়, এটি কখনো একক ব্যক্তি নয়, বরং একাধিক মানুষের সম্মিলিত প্রয়াস। কার্যবণ্টন, দায়িত্ব ও কাজের সুস্পষ্ট বিভাজন থাকে। সম্পর্কের কাঠামো, ঊর্ধ্বতন নিম্নতন ও আনুভূমিক সম্পর্ক নির্ধারিত। সমন্বয়, সব বিভাগে কাজের মিল ও সহমর্মিতা নিশ্চিত করা হয়। নিয়মকানুন, সংগঠন চলে পূর্বনির্ধারিত বিধি বা পদ্ধতির আলোকে। যোগাযোগ ব্যবস্থা, উলম্ব ও আনুভূমিক যোগাযোগ সক্রিয় থাকে। পরিবর্তনের ক্ষমতা, সময় ও প্রেক্ষাপট অনুযায়ী সংগঠন নিজেকে রূপান্তর করতে পারে। নেতৃত্ব, একজন বা একাধিক নেতৃত্ব ব্যক্তি দিকনির্দেশনা দিয়ে থাকেন। সীমাবদ্ধতা, প্রতিটি সংগঠনের আছে নিজস্ব আইন ও কাঠামোর সীমারেখা। নিমোনিক এইড, TOPCLASSWIN। টার্গেট লক্ষ্য। অর্ডার অফ রোলস কার্যবণ্টন। পিপল মানুষের সমন্বয়। কোঅর্ডিনেশন সমন্বয়। লিডারশিপ নেতৃত্ব। অ্যাডাপ্টেবিলিটি পরিবর্তন ক্ষমতা। স্ট্রাকচার কাঠামো। সিস্টেম অফ রুলস নিয়ম কানুন। ওয়ে অফ কমিউনিকেশন যোগাযোগ। ইন্টারনাল বাউন্ডারিজ সীমাবদ্ধতা। উপসংহার। সংগঠন মানে শুধু প্রতিষ্ঠান নয়, তার মাঝে আছে গঠন, গতি আর জীবনের পরিচয়। যেখানে নিয়ম আর নেতৃত্ব চলে পাশাপাশি, সেখানে মানুষ একত্র হয় এক চিরন্তন আশায়। চলুন তবে এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে। প্রশ্ন 3, নেতৃত্ব কাকে বলে? ভূমিকা। যে ডাকে,
আর সবাই চলে তার পিছে। সেই নেতা, ভবিষ্যৎ গড়ার দিশে। নেতৃত্ব মানে শুধু আদেশ নয়, তাতে থাকে অনুপ্রেরণা, বুদ্ধি ও গভীর ব্যাখ্যাশয়। সংজ্ঞা: নেতৃত্ব লিডারশিপ হল একজন ব্যক্তির ক্ষমতা, যাতে তিনি অন্যান্য ব্যক্তিদের একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে প্রভাবিত করতে পারেন। স্টিফেন পি. রবিন্স। বাংলায়, নেতৃত্ব হল এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি অন্যদের কাজ করানোর জন্য প্রভাব বিস্তার করেন। নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ: লক্ষ্যমুখী, নেতা সবসময় নির্দিষ্ট লক্ষ্যপানে নেতৃত্ব দেন। প্রভাব বিস্তারকারী, নেতৃত্ব মানে অন্যকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করা। দূরদর্শিতা, একজন সত্যিকারের নেতা ভবিষ্যৎ আগেভাগেই ভাবেন। মানবিক যোগাযোগ, নেতা তার অনুসারীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলেন। নিয়মিত দিকনির্দেশনা, নেতৃত্ব মানে নির্ভুল নির্দেশ দেওয়া। দলীয় সমন্বয়, নেতা তার দলের প্রত্যেক সদস্যকে যুক্ত করে একতাবদ্ধ করেন। মূল্যবোধ সম্পন্ন, নেতা নৈতিক ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী। পরিবর্তনে দক্ষ, যুগের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো মানসিকতা থাকেন। সৃষ্টিশীল চিন্তা, সমস্যা সমাধানে নেতা থাকেন সৃজনশীল ও উদ্ভাবনী। সমস্যা সমাধানে পারদর্শী, যে কোনো চ্যালেঞ্জে নেতা হয়ে ওঠেন শান্তচেতা কৌশলী। নিমনকেড লিডারশিপ। এল লয়্যালটি টু গোলস, লক্ষ্যের প্রতি আনুগত্য। ই এমপ্যাথি, সহমর্মিতা। এ অ্যাডাপ্টেবিলিটি, খাপ খাওয়ানোর দক্ষতা। ডি ডিরেকশন, নির্দেশনা। ই এথিক্যাল ভ্যালুস, নৈতিকতা। আর রেসপন্সিবিলিটি, দায়িত্ব। এস স্ট্র্যাটেজিক মাইন্ড, কৌশলচিন্তা। এইচ অনেস্টি, সততা। আই ইনফ্লুয়েন্স, প্রভাব বিস্তার। পি প্রবলেম সলভিং স্কিল, সমস্যা সমাধান। উপসংহার: নেতৃত্ব হল চলার ছায়া, সাহসের নাম। যে নিজে জ্বলে, জ্বালায় অন্য প্রাণ। বিবেকবান নেতৃত্ব গড়লে দেশ পায় গতি। এসো, শিখি আমরা সেই অনুপ্রেরণার নীতি। চলুন এবার সাঁতরে যাই প্রশ্ন 4 এর নদী পাড়ি দিয়ে। প্রশ্ন 4, সম্মোহনী নেতৃত্ব কি? ভূমিকা: নেতা যদি হয় কেবল আদেশের মালা, তবে অনুসারীরা খুঁজবে ভালোবাসার জ্বালা। কিন্তু যে নেতা মোহে বাঁধে হৃদয়তন্ত্র, তার নামেই জাগে সম্মোহনী নেতৃত্ব। কেন্দ্র। সংজ্ঞা: সম্মোহনী নেতৃত্ব ক্যারিজম্যাটিক লিডারশিপ, এমন এক ধরনের নেতৃত্ব, যেখানে নেতার ব্যক্তিত্ব, ভাষা ও আচরণ অনুসারীদের মনে গভীর প্রভাব সৃষ্টি করে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তার আদেশ মানে। ম্যাক্স ওয়েবার এর মতে, এটি এক প্রকার ব্যক্তিত্বময় নেতৃত্ব, যা অতিপ্রাকৃত বা অতিমানবীয় গুণাবলীর উপর নির্ভর করে। সম্মোহনী নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ: ব্যক্তিত্বময় নেতৃত্ব, নেতার ব্যক্তিত্বই তার প্রধান শক্তি। শব্দের মোহ, ভাষার মাধ্যমে তিনি আবেগ ছুঁয়ে যান। স্বপ্নদর্শী, তিনি কল্পনায় ভবিষ্যতের ছবি আঁকেন। উদ্দীপক উপস্থিতি, তার উপস্থিতিই কর্মীদের উদ্দীপ্ত করে। মানসিক বন্ধন, নেতা অনুসারীদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলেন। উদাহরণ প্রদর্শনকারী, নিজেই আগে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেন। বিপর্যয় অনুপ্রেরণাদানকারী, তিনি হতাশার মাঝে আলো দেখান। ঝুঁকি গ্রহণে সাহসী, নেতা সাহসের সঙ্গে অসাধ্যকে সাধ্য করেন। আবেগের প্রতি সহানুভূতিশীল, কর্মীদের আবেগ বুঝতে সক্ষম। পরিবর্তনমূলক চিন্তা, প্রচলিত পথে নয়, তিনি নতুন পথ তৈরি করেন। নিমনকেড ক্যারিজম্যাটিক। সি কনফিডেন্স, আত্মবিশ্বাস। এইচ হোপ গিভিং, আশা জাগানো। এ অ্যাট্রাকশন, আকর্ষণশীলতা। আর রিস্ক টেকিং, ঝুঁকি নেওয়া। আই ইন্সপিরেশন, অনুপ্রেরণা। এস স্পিচ পাওয়ার, ভাষার জাদু। এম মোটিভেশন, উদ্দীপনা। এ অ্যাফেকশন, ভালোবাসা। টি ট্রান্সফরমেশন, পরিবর্তন সৃষ্টি। আই আইডিয়ালিজম, আদর্শবাদ। সি ক্যারিজমা, মোহময়তা। উপসংহার:
সম্মোহনী নেতা ল সেই দীপ্ত জোনাক, যার আলোর ছোঁয়ায় কর্মী পায় সাহসের কনক। এই নেতা শাসন করে ভালোবাসায়, আদেশে নয়। তার প্রভাব চিরন্তন, মোহে বাঁধে কর্মীর হৃদয়। চলুন এবার ডুব দিই প্রশাসনিক ব্যাখ্যার স্রোতে। প্রশ্ন ৫, সরকারি কর্মকমিশন কি? অথবা সিভিল সার্ভিস কি? ভূমিকা: শাসনের শরীর যদি হয় মন্ত্রণালয়, তবে স্নায়ুতন্ত্র ল সিভিল সার্ভিসের ছায়া। এই সেবা কাঠামো রাষ্ট্রযন্ত্র চালায়। আর সরকারি কর্মকমিশন সে চাকুরির নিয়ামক গায়। সংজ্ঞা: সরকারি কর্মকমিশন পাবলিক সার্ভিস কমিশন। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যার প্রধান কাজ হল সরকারের অধীনে নিয়োগযোগ্য জনবল নির্বাচন ও তাদের নিয়োগের ন্যায়নিষ্ঠ তদারকি করা। সংবিধানের 137-141 অনুচ্ছেদে এ কমিশনের গঠন ও কার্যাবলী নির্ধারিত। অন্যদিকে, সিভিল সার্ভিস হল সরকারি প্রশাসনের পেশাগত কাঠামো, যেখানে কর্মচারীরা রাজনৈতিক নয় বরং প্রশাসনিক নিয়মে চাকরি করে। ইংরেজি সিভিল শব্দের অর্থ নাগরিক এবং সার্ভিস অর্থ সেবা, মানে নাগরিক সেবা। সরকারি কর্মকমিশনের কাজ ও বৈশিষ্ট্য: নিয়োগ পরীক্ষা গ্রহণ, বিসিএস সহ অন্যান্য পরীক্ষা আয়োজন। মেধানির্ভর নির্বাচন, শুদ্ধ প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই। পদোন্নতি সুপারিশ, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি পরামর্শ দেওয়া। শৃঙ্খলামূলক বিষয়ে মতামত প্রদান। কোটা যাচাই বাছাই। পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারণ ও গোপনীয়তা রক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রস্তুত ও প্রচার। নীতি নির্ধারণে সহায়তা প্রদান। সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা। জনসাধারণের আস্থা অর্জন ও রক্ষা। নিমনক এইড, PSCSELECTS। P প্রমোশন অ্যাডভাইস পদোন্নতি পরামর্শ। S সিলেকশন এক্সাম নিয়োগ পরীক্ষা। C কনফিডেন্সিয়ালিটি গোপনীয়তা। S সাজেস্টস পলিসি নীতিমালা প্রস্তাব। E এক্সাম সিলেবাস সেট সিলেবাস নির্ধারণ। L লিগ্যাল কনসালটেশন আইনি মতামত। E এলিজিবিলিটি চেক যোগ্যতা যাচাই। C কন্ডাক্ট কন্ট্রোল আচরণ তদারকি। T ট্রান্সপারেন্সি স্বচ্ছতা। S সার্ভিস স্ট্যান্ডার্ড এনশিওর মান রক্ষা। উপসংহার: সরকারি চাকরি মানে শুধু বেতন নয়, সেবার দীপ্তি। আর সেই পথে সিভিল সার্ভিস, দেশের ভবিষ্যতের নীতিমতি, যার নিয়ামক সরকারি কর্মকমিশন। একটি স্বাধীন, শক্তিশালী নিয়োগের পবিত্র পবন। চলুন এবার ছুঁয়ে দেখি রাষ্ট্রযন্ত্রের হৃৎপিণ্ড, পিএসসি এর গঠন। প্রশ্ন 6, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের গঠন লেখো। অথবা, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের গঠন উল্লেখ কর। ভূমিকা: যে বৃক্ষ ফল দেয়, তার শেকড়েই প্রাণ। পিএসসি এর কাঠামো তেমনই এক মহান। বাংলাদেশের চাকরি বিভাগে যে ব্যালেন্স বজায় রাখে, সে গঠনের গাথা জানলেই সুশাসনের মূল ধাক্কে। সাংবিধানিক ভিত্তি: বাংলাদেশ সরকারি কর্মকমিশনের গঠন বাংলাদেশ সংবিধানের 137 থেকে 141 অনুচ্ছেদে নির্ধারিত। এটি একটি স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠান, যার কার্যক্রম চলে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে। পিএসসি এর গঠন ও কাঠামো: চেয়ারম্যান ও সদস্যগণ: কমিশনের প্রধান একজন চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য। সর্বমোট সদস্য সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করেন। মোট সদস্য সংখ্যা: বর্তমানে সদস্য সংখ্যা 15 জন, একজন চেয়ারম্যান সহ। নিয়োগকারী কর্তৃপক্ষ: সদস্য ও চেয়ারম্যানকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। যোগ্যতা: সরকারি উচ্চপদস্থ চাকরির অভিজ্ঞতা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকতা থাকতে হয়। কার্যকাল: সদস্যরা 5 বছর মেয়াদে নিযুক্ত থাকেন, তবে 65 বছর পূর্ণ হলে অবসর নিতে হয়। পুনঃনিয়োগ: একজন সদস্য চাইলে আবারও নিয়োগ পেতে পারেন,
তবে পিএসসি থেকে অবসর নেওয়ার পরে সরকারি চাকরিতে ফিরে যাওয়া যায় না। দপ্তর: পিএসসি এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। এছাড়া আঞ্চলিক অফিসও রয়েছে। সচিবালয় বিভাগ: একটি প্রশাসনিক সচিবালয় পিএসসি এর কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। স্বাধীনতা: পিএসসি তার সিদ্ধান্ত গ্রহণে সরকারের হস্তক্ষেপ ছাড়া চলতে পারে। আর্থিক বরাদ্দ: বাজেট আসে সরকার থেকে, কিন্তু খরচ হয় স্বতন্ত্রভাবে। নিমনক এইড: পিএসসি STRUCTURE পি প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস: রাষ্ট্রপতির নিয়োগ। এস সার্ভিস এক্সপিরিয়েন্স: চাকরির অভিজ্ঞতা। সি চেয়ারম্যান লিডস: চেয়ারম্যান নেতৃত্ব দেন। এস সেক্রেটারি হেল্পস: সচিবালয়ের সহায়তা। টি টার্ম অফ 5 ইয়ার্স: 5 বছর মেয়াদ। আর রিটায়ারমেন্ট এট 65 বছরে অবসর। ইউ আনরিজয়েনেবল: চাকরিতে ফেরা নয়। সি কনস্টিটিউশনাল বেস: সাংবিধানিক ভিত্তি। টি টোটাল মেম্বার্স: 15, সদস্য 15 জন। ইউ আরবান HQ ইন ঢাকা: ঢাকায় সদর দপ্তর। আর রিঅ্যাপয়েন্টমেন্ট অ্যালাউড: পুনঃনিয়োগ সম্ভব। ই এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্স: নির্বাহী স্বাতন্ত্র্য। উপসংহার: পিএসসি যেন নিয়োগের এক বিশ্বস্ত পাহারা। তার গঠনেই লুকিয়ে আছে সুশাসনের সাড়া। প্রতিটি সদস্য দায়িত্বের দূতি হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের নিয়োগপথে আলোর রেখা আসুন এবার ঢুকে পড়ি প্রশাসনের কেন্দ্রীয় কক্ষপথে। প্রশ্ন 7: কেন্দ্রীয় প্রশাসন কাকে বলে? ভূমিকা: রাষ্ট্রের রাজপথে যে চালকের আসন, তা হল কেন্দ্রীয় প্রশাসনের শাসন। নীতির আলো: পরিকল্পনার চাকা। এই স্তরেই শুরু হয় প্রশাসনের মসৃণ বাঁকা। সংজ্ঞা: কেন্দ্রীয় প্রশাসন হল রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক স্তর। যেখান থেকে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণ, আইন প্রয়োগ ও সার্বিক রাষ্ট্র পরিচালনা সম্পন্ন হয়। এটি মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সচিবালয় ও বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর নিয়ে গঠিত। মূল বৈশিষ্ট্য ও কাজসমূহ: নীতি নির্ধারণ, জাতীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। মন্ত্রণালয়ের নেতৃত্ব, প্রতিটি মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় প্রশাসন পরিচালনা। সচিবালয়ের মাধ্যমে নীতির বাস্তবায়ন। আন্তমন্ত্রণালয় সমন্বয় সাধন। বাজেট প্রণয়ন ও অর্থনীতি পরিচালনা। পররাষ্ট্রনীতি নির্ধারণ ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা। নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা কার্যক্রম। প্রশাসনিক নিয়োগ ও কৌশল নির্ধারণ। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তা। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান। নিমনক এইড: CENTRALPOWER সি ক্যাবিনেট ডিসিশনস: মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত। ই ইকোনমিক প্ল্যানিং: অর্থনৈতিক পরিকল্পনা। এন ন্যাশনাল সিকিউরিটি: জাতীয় নিরাপত্তা। টি টপ লেভেল অফিসার্স: শীর্ষ কর্মকর্তারা। আর রুলস ইমপ্লিমেন্টেশন: বিধি কার্যকর। এ অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারিং: নিয়োগ প্রক্রিয়া। এল ল এনফোর্সমেন্ট: আইন প্রয়োগ। পি পলিসি মেকিং: নীতি নির্ধারণ। ও ওভারসিজ মিনিস্ট্রিজ: মন্ত্রণালয় তদারকি। ডাব্লিউ ওয়ার্ল্ড রিলেশনস: আন্তর্জাতিক সম্পর্ক। ই এক্সিকিউটিভ অর্ডার্স: নির্বাহী আদেশ। আর রিসোর্স অ্যালোকেশন: সম্পদ বরাদ্দ। উপসংহার: যেখানে রাষ্ট্রের রূপরেখা আঁকা হয় রোজ, সেই কেন্দ্রীয় প্রশাসন, নীতির মূল রোজ। এখানে শুরু, এখানেই ধারা। রাষ্ট্রের হৃৎপিণ্ড, কেন্দ্রীয় প্রশাসনের ধারা। পরবর্তী প্রশ্ন 8: মন্ত্রী ও সচিবের সম্পর্ক লেখো। তৈরি থাকুন, এখনই আসছে সেই উত্তরের সুর। চলুন এবার সচিবালয়ের কাঠামো সম্পর্কে কিছু খুঁটিনাটি জানি, যেখানে প্রশাসনিক পদবীর বিভিন্ন স্তর রচিত। প্রশ্ন 9: বাংলাদেশ সচিবালয়ের পদবিন্যাস আলোচনা কর। ভূমিকা: শক্তি যেখানে থাকে সুশাসনের মূল, সেই সচিবালয়ের পদবিন্যাস, গঠনশৈলীর অনন্ত রুল। প্রতিটি পদবি যে তার নিজস্ব দায়িত্বে
সরকারের মহাকরণে সঠিকভাবে কাজ হয়ে যায় যথেষ্ট। বাংলাদেশ সচিবালয়ের কাঠামো। বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রীয় প্রশাসনের কেন্দ্রীয় দপ্তর, যেখানে মন্ত্রণালয় ও বিভাগসমূহের উচ্চপদস্থ কর্মকর্তারা কর্মরত। এখানে দায়িত্ব ও কর্তব্যের সুনির্দিষ্ট পদবিগুলি শৃঙ্খলা ও কার্যকর পরিচালনায় সহায়ক। পদবীর শ্রেণীবিন্যাস। মন্ত্রী, মন্ত্রণালয়ের শীর্ষপদে থাকা রাজনৈতিক নেতা, যিনি পুরো মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ ও কার্যক্রমের নেতৃত্ব দেন। প্রধান সচিব, সরকারের প্রধান প্রশাসনিক কর্মকর্তা, যিনি সচিবালয়ের কাজের সমন্বয় সাধন করেন। সচিব, মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনিক প্রধান, যিনি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা ও কর্মীদের তত্ত্বাবধান করেন। অতিরিক্ত সচিব, সচিবের সহকারী, মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরের তত্ত্বাবধানকারী। যুগ্ম সচিব, একাধিক প্রশাসনিক দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তা, যারা সচিবের অধীনে কাজ করেন। সচিবের সহকারী, মন্ত্রণালয়ের বিশেষ কাজ, যেমন ফাইলপত্রের ব্যবস্থাপনা, কার্য সম্পাদন সমন্বয়। উপসচিব, সচিবালয়ের অধীনে কর্মরত সহকারী অফিসার, যিনি মন্ত্রণালয়ের কার্যক্রমে সহায়তা করেন। দফতর প্রধান, সচিবালয়ের অধীনে বিশেষ দফতরের প্রধান, যিনি দফতরের কার্যক্রম তদারকি করেন। অফিস সহকারী, মন্ত্রণালয়ের সাধারণ কার্যক্রমে সহায়তা প্রদানকারী কর্মী। পরিচালক, নির্দিষ্ট বিভাগ বা বিভাগীয় কার্যক্রম পরিচালনা করেন। সহকারী পরিচালক, পরিচালকের সহকারী, যিনি দপ্তরের বিশেষ দায়িত্ব পালন করেন। নিমনক এড, ACCRETARYBOARD। এস সেক্রেটারি সচিব। ই এক্সিকিউটিভ হেড নির্বাহী প্রধান। সি চিফ অফ ডিপার্টমেন্ট বিভাগ প্রধান। আর রেগুলার অফিসার্স নিয়মিত কর্মকর্তারা। ই এক্সিকিউটিভ সাপোর্ট নির্বাহী সহায়তা। টি টপ লেভেল লিডার্স শীর্ষ পর্যায়ের নেতা। এ অ্যাসিস্ট্যান্ট রোলস সহকারী পদবি। আর রেসপন্সিবল ফর কোঅর্ডিনেশন সমন্বয়ের দায়িত্ব। ওয়াই ইয়োর মিনিস্ট্রি আপনার মন্ত্রণালয়। বি বিউরোক্র্যাটিক হাইরার্কি আমলাতান্ত্রিক শ্রেণীবিন্যাস। ও অর্গানাইজেশনাল স্ট্রাকচার গঠনশৈলী। এ অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালস প্রশাসনিক কর্মকর্তা। আর রেগুলেটরি ডিউটিস নিয়ন্ত্রক দায়িত্ব। ডি ডিরেক্টর পরিচালক। উপসংহার। এ হল সুশাসনের স্তম্ভ পদবীর গঠন। বাংলাদেশ সচিবালয়ের সঠিক কাঠামো, এ এক প্রশাসনিক দৃষ্টি। কাজের সুস্থতাও এর মধ্যে, যত ছোট ও বড় পদবি। সকলের আন্তরিক প্রচেষ্টা, যেখানেই রাষ্ট্রের উন্নতি। পরবর্তী প্রশ্ন 10। সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সম্পর্ক লেখো। আশা করি, পরবর্তী প্রশ্নের জন্যও তৈরি। চলুন, এখন আমরা আলোচনা করি, সচিবালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের সম্পর্ক, যেখানে কাজের শৃঙ্খলা এবং সমন্বয় স্থাপন হয়। প্রশ্ন 10। সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সম্পর্ক লেখো। ভূমিকা। সরকারি যাত্রার পথচলা এক গভীর সমন্বয়। যেখানে সচিবালয় আর দপ্তরের সম্পর্ক রয়েছে বিশেষ অবস্থানে। এই দুটি একে অপরকে পূর্ণ করে, প্রশাসনের শ্রেষ্ঠত্ব সৃষ্টিতে। চলমান রাষ্ট্রের কর্মযোগ্য, এই সম্পর্কের মাধ্যমে হয় সম্পূর্ণ। সচিবালয় ও দপ্তরের সম্পর্ক। সচিবালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের সম্পর্ক হল বিশ্বস্ত যোগাযোগ এবং সহযোগিতার রক্তনালী। একটি মন্ত্রণালয়ের বা বিভাগের মূল কাঠামো সচিবালয়, এবং সংশ্লিষ্ট দপ্তরের একান্ত কর্তব্য। সঠিকভাবে নির্ধারণ, বাস্তবায়ন, তদারকি, সকলের ভূমিকা সম্মিলিতভাবে চালিত হয়। তাদের সম্পর্কের কিছু মূল দিক। সমন্বয় এবং সহযোগিতা। সচিবালয় মূল প্রশাসনিক কেন্দ্র, আর দপ্তর তার কার্যকরী দিক নির্দেশনার অনুসারী। নীতি নির্ধারণ ও বাস্তবায়ন। মন্ত্রণালয় বা বিভাগ নীতির সিদ্ধান্ত নিলে,
দপ্তর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে। দপ্তরের কার্যক্রম তদারকি, সচিবালয় দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সমন্বয় করে, যাতে সঠিকভাবে লক্ষ্য অর্জিত হয়। প্রশাসনিক নির্দেশনা, সচিবালয় বিভিন্ন দপ্তরের সাথে নিয়মিত প্রশাসনিক নির্দেশনা প্রদান করে, যাতে কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে। তথ্য প্রদান ও উপস্থাপনা, দপ্তর সচিবালয়কে কার্যক্রমের তথ্য এবং অগ্রগতি প্রদান করে, যাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হয়। ফাইলিং সিস্টেম, সচিবালয়ের মাধ্যমে সকল দপ্তরের কার্যক্রম পরিচালিত হয়, এবং দপ্তর সে অনুযায়ী ফাইলিং সিস্টেমে তথ্য সংগঠিত করে। দপ্তরের কর্মকাণ্ড সচিবালয়ের অধীনে, দপ্তরের প্রকৃত কাজ সচিবালয়ের অনুমোদন এবং তদারকি প্রক্রিয়ায় ঘটে। পরিসংখ্যান ও রিপোর্ট, দপ্তর সচিবালয়ের কাছে সাপ্তাহিক বা মাসিক রিপোর্ট প্রদান করে, যাতে প্রকল্প এবং কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনা করা যায়। ব্যবস্থা ও প্রক্রিয়া, দপ্তর থেকে আসা রিপোর্ট ও কার্যক্রম সচিবালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হয়ে ওঠে। সম্প্রসারণ এবং উন্নয়ন, দপ্তরের সঙ্গে সচিবালয়ের সম্পর্ক একে অপরকে পরিপূরক, সরকারি প্রকল্পের উন্নয়ন এবং সম্প্রসারণে ভূমিকা রাখে। নিমনক এড, DEPARTMENTCONNECTION। ডি. ডিপার্টমেন্টাল ওয়ার্ক দপ্তরের কাজ। ই. এক্সিকিউশন অফ পলিসি নীতি বাস্তবায়ন। পি. প্ল্যানিং কোঅর্ডিনেশন পরিকল্পনা সমন্বয়। এ. অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং প্রশাসনিক তদারকি। আর. রিপোর্টিং টু দ্য সেক্রেটারি সচিবালয় রিপোর্ট। টি. ট্যাকটিক্যাল গাইডেন্স যোজনামূলক দিক নির্দেশনা। এম. মিউচুয়াল সাপোর্ট পারস্পরিক সহায়তা। ই. এফিশিয়েন্ট সিস্টেমস কার্যকর সিস্টেম। এন. নেসেসারি সুপারভিশন প্রয়োজনীয় তত্ত্বাবধান। টি. টাস্ক ডিভিশন কর্ম বিভাজন। সি. কোলাবোরেটিভ এফার্টস সহযোগিতামূলক প্রচেষ্টা। ও. অর্গানাইজেশনাল স্ট্রাকচার গঠন শৃঙ্খলা। এন. নেটওয়ার্কিং উইথ স্টেকহোল্ডার্স স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ। এন. ন্যাশনাল ডেভেলপমেন্ট জাতীয় উন্নয়ন। ই. এফেক্টিভ কমিউনিকেশন কার্যকর যোগাযোগ। সি. কনসিস্টেন্ট রিপোর্টিং নিয়মিত রিপোর্টিং। টি. টাইমলি অ্যাকশন সময়সীমার মধ্যে কাজ। আই. ইনফরমেশন শেয়ারিং তথ্য ভাগাভাগি। ও. ওভারসিইং এক্সিকিউশন বাস্তবায়ন তদারকি। এন. নিউ ইনিশিয়েটিভস নতুন উদ্যোগ। উপসংহার, এই সম্পর্কের মূল সুর সচিবালয় ও দপ্তরের মিলন, যেখানে কার্যক্রম, পরিকল্পনা, তদারকি সবই একে অপরকে পূর্ণ করে। বিপুল ক্ষমতা ও দায়িত্বের বোঝা সহজে চলে একে অপরের হাতে। এটাই রাষ্ট্রের কর্মক্ষমতার মূল স্তম্ভ, যেখানে বেঁধে যায় সকল পদ্ধতি। পরবর্তী প্রশ্ন 11। উন্নয়ন প্রশাসন বলতে কি বুঝো? এই প্রশ্নের জন্যও আমি প্রস্তুত, চলুন আমরা আলোচনা শুরু করি। চলুন এবার উন্নয়ন প্রশাসন সম্পর্কে আলোচনা করি, যা সরকারি প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্ন 11। উন্নয়ন প্রশাসন বলতে কি বুঝো? ভূমিকা, অগ্রগতির পথে প্রতিটি পদক্ষেপ। উন্নয়ন প্রশাসন সেই পথিক, যিনি রাষ্ট্রীয় উন্নতির সঙ্গী, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক ন্যায় এবং প্রশাসনিক কার্যকারিতা উন্নয়ন প্রশাসনেই আসে পরিপূর্ণ। উন্নয়ন প্রশাসন। উন্নয়ন প্রশাসন হল সেই অংশ, যা রাষ্ট্রীয় প্রশাসনের অংশবিশেষ, যার মূল উদ্দেশ্য হল উন্নয়ন প্রকল্প, নীতি ও কৌশল বাস্তবায়ন। এটি সম্পূর্ণরূপে সমাজের উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করে। অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত উন্নয়নের প্রতি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য। উন্নয়ন প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য। জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা। উন্নয়ন প্রশাসন সরকারের জাতীয় লক্ষ্য অর্জনে সহায়ক, যা সাধারণত দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে থাকে। প্রকল্প বাস্তবায়ন।
উন্নয়ন প্রশাসন প্রাথমিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দৃষ্টি নিবদ্ধ করে, যা দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামো নির্মাণ ও সুবিধা প্রদান করে। প্রশাসনিক সমন্বয়, উন্নয়ন প্রশাসন প্রশাসনিক সংস্থা, সরকারি দপ্তর এবং দানদাতা সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে। নতুন নীতি প্রণয়ন, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন করার জন্য উন্নয়ন প্রশাসন নতুন নীতি এবং কৌশল প্রণয়ন করে। অর্থনৈতিক পরিকল্পনা, এটি দেশের মোট উৎপাদন বৃদ্ধি, ব্যবসায়িক উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে। দারিদ্র্য হ্রাস, দেশের মানুষের জন্য জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করা, যা অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান উদ্দেশ্য। মানবিক উন্নয়ন, উন্নয়ন প্রশাসন শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, খাদ্য নিরাপত্তা ও ঘরবাড়ি নির্মাণের মাধ্যমে মানবিক উন্নয়নে অবদান রাখে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, উন্নয়ন প্রশাসনকে সমর্থন করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, যাতে দেশের সকল খাত উন্নতি করতে পারে। আন্তর্জাতিক সহযোগিতা, উন্নয়ন প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে উন্নয়ন সহায়তা ও প্রযুক্তির সরবরাহের জন্য। ব্যবস্থা ও কৌশল, এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করতে ব্যবস্থাপনা কৌশল ও পদ্ধতি বাস্তবায়ন করে। নিমনক এড, DEVELOPMENTSYSTEM, ডি ডেভেলপমেন্ট প্রজেক্টস উন্নয়ন প্রকল্প। ইকোনমিক গ্রোথ আর্থিক প্রবৃদ্ধি। ভিশনারি প্ল্যানিং দূরদর্শী পরিকল্পনা। ইকুইটি ইন সোসাইটি সমাজে ন্যায্যতা। লং টার্ম সাস্টেইনেবিলিটি দীর্ঘমেয়াদী স্থায়িত্ব। ওভারকামিং পভার্টি দারিদ্র্য নিরসন। পভার্টি এলিভিয়েশন দারিদ্র্য পরিতারণ। মডার্নাইজেশন এফার্টস আধুনিকীকরণ প্রচেষ্টা। এডুকেশন এবং হেলথ কেয়ার শিক্ষা ও স্বাস্থ্য। ন্যাশনাল প্রোগ্রেস জাতীয় অগ্রগতি। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রযুক্তিগত উন্নয়ন। সোশ্যাল আপলিফটমেন্ট সামাজিক উন্নয়ন। ইউথ এম্পাওয়ারমেন্ট যুব শক্তির উন্নয়ন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট স্থায়িত্বশীল উন্নয়ন। ট্রান্সফর্মিং দ্য নেশন দেশ পরিবর্তন। এফেক্টিভ গভর্নেন্স কার্যকর শাসন। ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস সম্পদ ব্যবস্থাপনা। সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায়। ইয়ারলি প্রোগ্রেস রিপোর্টস বার্ষিক অগ্রগতি প্রতিবেদন। স্ট্র্যাটেজিক পার্টনারশিপস কৌশলগত অংশীদারিত্ব। টার্গেটেড গ্রোথ লক্ষ্যমাত্রার বৃদ্ধি। ইকোনমিক ডাইভার্সিফিকেশন আর্থিক বৈচিত্র্য। উপসংহার, উন্নয়ন প্রশাসন শুধুমাত্র একটি দপ্তরের কাজ নয়, এটি সমগ্র রাষ্ট্রের জন্য একটি পথ নির্দেশক, যার লক্ষ্য দেশের জনগণের জীবনমান উন্নয়ন। প্রতিটি কার্যক্রম, পরিকল্পনা ও পদক্ষেপ একে অপরকে পূর্ণ করে। সকল ধাপে সমৃদ্ধি অর্জন এবং রাষ্ট্রীয় লক্ষ্য সার্থক হয় যখন সঠিক পরিকল্পনা ও উন্নয়ন প্রশাসন সম্পূর্ণভাবে কার্যকরী হয়। পরবর্তী প্রশ্ন 12। স্থানীয় সরকার কি? এবারের প্রশ্নের উত্তরও প্রস্তুত, চলুন পরবর্তী আলোচনায়। এখন আমরা আলোচনা করি স্থানীয় সরকার সম্পর্কে, যা দেশের রাজনৈতিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রশ্ন 12। স্থানীয় সরকার কি? ভূমিকা। প্রতিটি শহর, গ্রাম, এদের প্রতিটি ক্ষুদ্র অংশে স্থানীয় সরকার কাজ করে নাগরিকদের উন্নতি ঘটাতে। এই স্তরের সরকার জনগণের প্রতি সদয়, শক্তিশালী ও স্বাধীন, সমাজের অগ্রগতির উপায়। স্থানীয় সরকার। স্থানীয় সরকার হল দেশের প্রশাসনিক ব্যবস্থা, যা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে না থেকে প্রতিটি স্থানীয় অঞ্চলের জন্য নিজস্ব কর্তৃত্ব পালন করে। এটি জনগণের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী কাজ করে, যাতে জনগণের জীবনযাত্রা উন্নত হয় এবং তাদের অধিকার সুরক্ষিত থাকে। স্থানীয় সরকারের প্রধান বৈশিষ্ট্য। স্থানীয় শাসন ব্যবস্থা
স্থানীয় সরকার স্থানীয় স্তরে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এবং স্থানীয় জনগণের সমস্যা সমাধানে সহায়তা করে। জনগণের অংশগ্রহণ, স্থানীয় সরকার জনগণের ইচ্ছা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল, এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ, স্থানীয় সরকার সাধারণত নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়, যারা জনগণের ভোটে নির্বাচিত। স্বতন্ত্র বাজেট ও অর্থনৈতিক ক্ষমতা, এটি নিজস্ব বাজেট তৈরি করতে পারে এবং উন্নয়নমূলক কাজের জন্য নিজস্ব অর্থ সংগ্রহ করতে সক্ষম। সামাজিক পরিষেবা প্রদান, স্থানীয় সরকার শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, স্যানিটেশন এবং সড়ক নির্মাণের মতো মৌলিক সেবা জনগণের কাছে পৌঁছায়। স্বায়ত্তশাসন, স্থানীয় সরকারকে একটি নির্দিষ্ট স্বায়ত্তশাসন প্রদান করা হয়, যাতে তারা তাদের এলাকার উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারে। উন্নয়নমূলক প্রকল্প, স্থানীয় সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে, যার লক্ষ্য দেশের সার্বিক উন্নয়ন। আইনগত ক্ষমতা, এটি স্থানীয় আইন তৈরি এবং প্রয়োগের ক্ষমতা রাখে, বিশেষ করে স্থানীয় সমস্যা সমাধানে। স্থানীয় প্রতিষ্ঠান গঠন, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান তৈরি করে, যাতে স্থানীয় জনগণের কল্যাণ নিশ্চিত হয়। জনকল্যাণ ও উন্নয়ন, সর্বোপরি, স্থানীয় সরকার জনগণের কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করে। নিমনক এড, LOCALGOVERNMENT। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় প্রশাসন। অর্গানাইজেশনাল অটোনমি গঠনগত স্বাধীনতা। সিটিজেন পার্টিসিপেশন নাগরিকের অংশগ্রহণ। অথরিটি ইন গভর্নেন্স শাসনে কর্তৃত্ব। লোকাল অথরিটি স্থানীয় কর্তৃপক্ষ। গভর্নমেন্ট ফর ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য সরকার। অপারেশনাল অটোনমি কার্যক্রমের স্বাধীনতা। ভোটার রিপ্রেজেন্টেশন ভোটার প্রতিনিধি। এফেক্টিভ সার্ভিস ডেলিভারি কার্যকরী সেবা প্রদান। রিসোর্স ম্যানেজমেন্ট সম্পদ ব্যবস্থাপনা। ন্যাশনাল ডেভেলপমেন্ট সাপোর্ট জাতীয় উন্নয়ন সমর্থন। মিউনিসিপ্যাল কোঅপারেশন পৌরসভার সহযোগিতা। ইকোনমিক গ্রোথ অ্যাট দ্য লোকাল লেভেল স্থানীয় স্তরে অর্থনৈতিক প্রবৃদ্ধি। নার্চারিং কমিউনিটি ডেভেলপমেন্ট কমিউনিটি উন্নয়ন পুষ্টি। টাস্ক ডেলিগেশন কাজের দায়িত্ব প্রদান। উপসংহার, স্থানীয় সরকার জনগণের কাছে সেবা প্রদান এবং তাদের জীবনের মান উন্নত করার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি রাষ্ট্রের কেন্দ্রীয় শাসনের এক গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি, যেখানে জনগণের মঙ্গল সাধনের জন্য কাজ করে। যতটুকু কেন্দ্রীয় সরকার রাষ্ট্র পরিচালনায় কাজ করে, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ স্থানীয় সরকারের অবদান। পরবর্তী প্রশ্ন 13। প্রশাসনিক সংস্কারের সুবিধাগুলো লেখো। এই প্রশ্নের উত্তরের জন্যও আমি প্রস্তুত। চলুন, এবার আমরা আলোচনা করি প্রশাসনিক সংস্কারের সুবিধাগুলো সম্পর্কে। প্রশ্ন 13। প্রশাসনিক সংস্কারের সুবিধাগুলো লেখো। ভূমিকা, যতবারই দরকার পড়ে নতুনের, পুরনো পদ্ধতি পরিবর্তন। প্রশাসনিক সংস্কারের মধ্যে লুকিয়ে থাকে সেই নবচেতনার জয়। এটি শাসন ব্যবস্থাকে আরও কার্যকরী করে তোলে, আর জনগণের বিশ্বাসে নতুন দিশা ও পথপ্রদর্শক হয়। প্রশাসনিক সংস্কারের সুবিধাগুলো। প্রশাসনিক সংস্কার বা প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন সরকারি কাজের দক্ষতা বাড়ায়। এর মাধ্যমে ক্ষমতা ব্যবস্থাপনা, সেবা প্রদান এবং নীতি বাস্তবায়নে অনেক সুবিধা পাওয়া যায়। ক্ষমতার স্বচ্ছতা বৃদ্ধি। প্রশাসনিক সংস্কার সিস্টেমকে আরও স্বচ্ছ করে, জনগণ সরকারের কাজ এবং সিদ্ধান্তের বিষয়টি সহজে বুঝতে পারে। সেবা প্রদান ব্যবস্থার উন্নয়ন। এটি সরকারি সেবাগুলোর গতি এবং মান উন্নত করে, ফলে জনগণ দ্রুত এবং কার্যকরী সেবা পায়।
অফিসারদের দক্ষতা বৃদ্ধি। প্রশাসনিক সংস্কারের ফলে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়, ফলে তারা আরও সফলভাবে কাজ করতে সক্ষম হয়। নৈতিকতা ও স্বচ্ছতা। সংস্কারের মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে নৈতিকতা এবং স্বচ্ছতার মান বজায় রাখা হয়, যা সুশাসন প্রতিষ্ঠা করতে সহায়ক। দুর্নীতির অবসান। প্রশাসনিক সংস্কার দুর্নীতি নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে সরকারি কার্যক্রম আরও শৃঙ্খলিত হয়। ক্ষমতা এবং দায়িত্বের ভারসাম্য। প্রশাসনিক সংস্কার ক্ষমতা এবং দায়িত্বের সুষম বণ্টন নিশ্চিত করে, যাতে সবাই নিজেদের দায়িত্ব পালন করতে পারে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এটি সরকারি প্রশাসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চালু করতে সাহায্য করে, যাতে সমস্যার সমাধান দ্রুত হয়। ভবিষ্যতের জন্য প্রস্তুতি। প্রশাসনিক সংস্কার প্রশাসনের কাঠামো আধুনিকীকরণ করে, যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে প্রস্তুত করে। জনগণের আস্থা বৃদ্ধি। সংস্কারের মাধ্যমে জনগণের সরকারের প্রতি আস্থা বৃদ্ধি পায়, কারণ তারা জানে যে, তাদের সেবা সঠিকভাবে প্রদান করা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতার উন্নয়ন। প্রশাসনিক সংস্কার সরকারি কাজে এবং জনগণের সেবায় দক্ষতা উন্নয়ন করে, যা উন্নয়নশীল দেশগুলোকে দ্রুত উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। নিমোনিক এইড, রিঅর্গানাইজেশন। আর্ট রিফর্মস ফর ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার জন্য সংস্কার। এফিসিয়েন্সি ইন সার্ভিস ডেলিভারি, সেবার দক্ষতা। অর্গানাইজেশনাল ইমপ্রুভমেন্ট, সংগঠনের উন্নতি। রিডিউসিং কারাপশন, দুর্নীতি হ্রাস। গ্রেটার অ্যাকাউন্টেবিলিটি, বড় দায়িত্বশীলতা। অ্যাডমিনিস্ট্রেটিভ মডার্নাইজেশন, প্রশাসনিক আধুনিকীকরণ। নার্চারিং এথিক্স ইন গভর্নেন্স, শাসনে নৈতিকতা পোষণ। ইনক্রিজড পাবলিক ট্রাস্ট, জনগণের আস্থা বৃদ্ধি। জেলাস ইমপ্লিমেন্টেশন অফ পলিসিস, নীতির উৎসাহী বাস্তবায়ন। অ্যাজিলিটি ইন ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা। টাস্ক ডেলিগেশন, কাজের দায়িত্ব প্রদান। ইনস্টিটিউশনাল সাপোর্ট, প্রতিষ্ঠানিক সহায়তা। ওভারকামিং অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার্স, প্রশাসনিক প্রতিবন্ধকতা অতিক্রম। ন্যাশনাল প্রোগ্রেস, জাতীয় উন্নয়ন। উপসংহার। প্রশাসনিক সংস্কার কেবল প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনে না, এটি একটি দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। এটি সরকার এবং জনগণের মধ্যে সম্পর্কের গুণগত মান উন্নয়ন করে এবং একটি উন্নত, গতিশীল এবং সুশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন 14। বাংলাদেশে লোকপ্রশাসনের ওপর আইন বিভাগীয় নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ কি কি? এবার আমরা আলোচনা করব বাংলাদেশের আইন বিভাগীয় নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ নিয়ে। চলুন, এবার আলোচনা করি প্রশাসনিক স্বচ্ছতা সম্পর্কে। প্রশ্ন 15। প্রশাসনিক স্বচ্ছতা বলাতে কি বুঝো? ভূমিকা। স্বচ্ছতা এক বিশেষ গুণ, যে গুণে সবার চোখে স্পষ্ট হয়। প্রশাসনের কাজকর্ম, যাতে কোনো অন্ধকার বা রহস্য থাকে না। প্রশাসনিক স্বচ্ছতা, জনগণের বিশ্বাসের মূল ভিত্তি। এতে দৃশ্যমান হয় সরকারি কার্যক্রম, এবং নিশ্চিন্ত থাকে জনগণ। প্রশাসনিক স্বচ্ছতা। প্রশাসনিক স্বচ্ছতা বলতে বোঝায়, সরকারি কর্মকাণ্ডের মধ্যে কোনো ধরনের লুকোচুরি বা অস্পষ্টতা না থাকা। স্বচ্ছ প্রশাসন জনগণকে বিশ্বাসযোগ্যতা প্রদান করে এবং তাদের সাথে সরকারের সম্পর্ককে শক্তিশালী করে। প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করে সরকারের সকল পদক্ষেপ, নীতি, এবং কার্যক্রমের প্রতি সাধারণ জনগণের সহজ প্রবেশাধিকার। সরকারি কার্যক্রমের প্রকাশ্যতা। প্রশাসনিক স্বচ্ছতায়, সরকারের সব কার্যক্রম এবং সিদ্ধান্ত জনগণের জন্য প্রকাশিত থাকে। এতে জনগণ জানতে পারে সরকার কিভাবে কাজ করছে। প্রশাসনের তথ্য সহজলভ্যতা।
প্রশাসনিক স্বচ্ছতা জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। সরকারি তথ্য এবং নীতি সহজে পাওয়া যায়, যাতে জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। দুর্নীতি প্রতিরোধ। স্বচ্ছ প্রশাসন দুর্নীতির জন্য এক বড় বাধা হয়ে দাঁড়ায়, কারণ এতে সকল কার্যক্রম প্রকাশ্যভাবে পর্যালোচনা করা হয়। গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ। স্বচ্ছ প্রশাসন জনগণের মতামত গ্রহণের সুযোগ সৃষ্টি করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। বিশ্বাস ও আস্থা সৃষ্টি। এটি জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা এবং বিশ্বাস তৈরি করে, কারণ তারা জানে যে, প্রশাসন তাদের জন্য কাজ করছে এবং কোনো রকমের লুকোচুরি বা প্রতারণা নেই। দায়বদ্ধতা বৃদ্ধি। সরকারি কর্মকর্তাদের উপর জনগণের নিয়ন্ত্রণ বাড়ায় এবং তাদের প্রতি দায়বদ্ধতার অনুভূতি গড়ে তোলে। সুশাসনের প্রতিষ্ঠা। প্রশাসনিক স্বচ্ছতা সুশাসনের পথ প্রশস্ত করে, যেখানে সঠিকভাবে নীতি বাস্তবায়ন হয় এবং সমস্ত কাজ যথাযথভাবে সম্পন্ন হয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ। এতে জনগণের মধ্যে সরকারের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়ে, ফলে তারা সরকারের সিদ্ধান্তে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। গোপনীয়তার সীমাবদ্ধতা। সরকারি নথিপত্র এবং তথ্যের গোপনীয়তা শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়ে সীমাবদ্ধ থাকে, যাতে জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ক্ষমতার অপব্যবহার রোধ। স্বচ্ছ প্রশাসন ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, যা প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সুবিন্যস্ত রাখে। নিমনক এড, CLEARGOVERNMENT। সি ক্ল্যারিটি ইন ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা। এল লিগাল ট্রান্সপারেন্সি, আইনি স্বচ্ছতা। ইজি অ্যাক্সেস টু ইনফরমেশন, তথ্যের সহজ প্রাপ্তি। অ্যাকাউন্টেবিলিটি অফ অফিসিয়ালস, কর্মকর্তাদের দায়বদ্ধতা। রিডিউসড কারাপশন, দুর্নীতি কমানো। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি, সরকারের দায়িত্বশীলতা। ওপেন কমিউনিকেশন, খুলে দেওয়া যোগাযোগ। ভিজিলেন্স ইন পাবলিক ইন্টারেস্ট, পাবলিক স্বার্থে সতর্ক। এথিক্যাল গভর্নেন্স, নৈতিক শাসন। রেসপেক্ট ফর পাবলিক রাইটস, জনগণের অধিকার সম্মান। নিউট্রাল অ্যান্ড ফেয়ার প্র্যাকটিসেস, নিরপেক্ষ এবং ন্যায্য আচরণ। মনিটরিং অফ অ্যাক্টিভিটিস, ক্রিয়াকলাপের পর্যবেক্ষণ। এম্পাওয়ারমেন্ট অফ সিটিজেন্স, নাগরিকদের ক্ষমতায়ন। ন্যাশনাল ইন্টিগ্রিটি, জাতীয় অখণ্ডতা। ট্রাস্ট বিল্ডিং উইথ দ্য পাবলিক, জনগণের সাথে আস্থা সৃষ্টি। উপসংহার। প্রশাসনিক স্বচ্ছতা একটি শক্তিশালী ভিত্তি, যা সরকারের কার্যক্রমকে আরও উন্নত এবং জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলে। এটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুশাসন প্রতিষ্ঠার পথে এক অগ্রগামী পদক্ষেপ হিসেবে কাজ করে। স্বচ্ছতা, তাই, শুধু প্রশাসনিক প্রক্রিয়ার অংশ নয়, এটি দেশের গণতন্ত্র এবং জনগণের জন্য এক মহামূল্যবান সম্পদ। পরবর্তী প্রশ্ন 16। রাজনৈতিক নিরপেক্ষতা কি? এবার আমরা আলোচনা করব রাজনৈতিক নিরপেক্ষতা সম্পর্কে। চলুন, এবার আলোচনা করি রাজনৈতিক নিরপেক্ষতা সম্পর্কে। প্রশ্ন 16। রাজনৈতিক নিরপেক্ষতা কি? ভূমিকা। রাজনীতি এক বিশাল ক্ষেত্র, যেখানে দলীয় পার্থক্য থাকে। কিন্তু প্রশাসনকে থাকতে হয় নিরপেক্ষ, সে যেন পক্ষপাতিত্ব না দেখায়। রাজনৈতিক নিরপেক্ষতা এক নীতি, যা প্রশাসনের শৃঙ্খলা ধরে রাখে। এতে জনগণ বিশ্বাস রাখে, যাতে প্রশাসন নিরপেক্ষ সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক নিরপেক্ষতা। রাজনৈতিক নিরপেক্ষতা বলতে বোঝায়, কোনো সরকারি কর্মকর্তা বা প্রশাসনিক সেবা প্রদানকারী ব্যক্তি যেন কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শের প্রতি পক্ষপাতিত্ব না দেখায়। এটি নিশ্চিত করে যে, সরকার বা প্রশাসন সকল নাগরিকের জন্য সমান এবং ন্যায়পরায়ণভাবে কাজ করবে,
কোনো দলের প্রতি সমর্থন বা বিরোধিতা ছাড়াই। নিরপেক্ষ প্রশাসনিক সিদ্ধান্ত। প্রশাসনিক কর্মকর্তাদের সিদ্ধান্ত রাজনৈতিক দল বা মতাদর্শের প্রভাব থেকে মুক্ত থাকতে হবে, যাতে তারা জনগণের সেবা করতে পারেন সঠিকভাবে। দলীয় বৈষম্যহীনতা। প্রশাসনে কোনো দলের প্রভাব বা পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। প্রশাসনের কর্মকর্তা বা কর্মীরা সব দলের প্রতি সমান মনোভাব নিয়ে কাজ করবেন। স্বাধীনতা ও স্বাধীনতার সুরক্ষা। রাজনৈতিক নিরপেক্ষতা প্রশাসনিক কর্মকর্তাদের স্বাধীনতা এবং তাদের কাজের স্বাধীনতা রক্ষা করে। এটি তাদেরকে কোনো রাজনৈতিক চাপ বা হস্তক্ষেপ থেকে মুক্ত রাখে। জনগণের আস্থা। রাজনৈতিক নিরপেক্ষতা জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস তৈরি করে, কারণ তারা জানে যে প্রশাসন তাদের পক্ষের। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা। সরকার এবং প্রশাসন জনগণের সর্বোচ্চ স্বার্থে কাজ করে, রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে, যা দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। একমাত্র সুশাসনের মূল স্তম্ভ। রাজনৈতিক নিরপেক্ষতা সুশাসনের ভিত্তি হিসেবে কাজ করে, যাতে সরকারের কোনো কর্মকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য হাসিল না করে। সর্বজনীনতা। এটি নিশ্চিত করে যে, সকল নাগরিকের প্রতি প্রশাসনের আচরণ এক রকম এবং কোনো পক্ষপাতিত্ব বা বৈষম্য হয় না। সামাজিক স্থিতিশীলতা। রাজনৈতিক নিরপেক্ষতা দেশীয় রাজনৈতিক অস্থিরতা এবং বিভাজন কমাতে সাহায্য করে, যা সামাজিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করে। নিরপেক্ষ বিচার ব্যবস্থা। নিরপেক্ষতা বিচার বিভাগেও প্রতিফলিত হয়, যেখানে বিচারকরা কোনো রাজনৈতিক পক্ষের পক্ষ নেন না এবং ন্যায়বিচারের মাধ্যমে রায় দেন। দুর্নীতির প্রতিরোধ। রাজনৈতিক নিরপেক্ষতা দুর্নীতি প্রতিরোধে সাহায্য করে, কারণ এতে প্রশাসন ব্যক্তিগত বা দলের স্বার্থের জন্য নয়, বরং জনগণের কল্যাণে কাজ করে। নিমনক এড, NEUTRALGOVERNMENT। নন পার্টিজানশিপ পক্ষপাতিত্বহীনতা। ইকুয়াল ট্রিটমেন্ট অফ অল সকলের জন্য সমান আচরণ। আনবায়াসড ডিসিশন মেকিং অপক্ষপাতী সিদ্ধান্ত গ্রহণ। ট্রান্সপারেন্সি ইন অ্যাকশনস ক্রিয়াকলাপে স্বচ্ছতা। রেসপেক্ট ফর অল পলিটিক্যাল ভিউজ সকল রাজনৈতিক মতামতের প্রতি শ্রদ্ধা। অ্যাকাউন্টেবিলিটি টু দ্য পিপল জনগণের প্রতি দায়বদ্ধতা। লেজিটিমেসি ইন গভর্নেন্স শাসনে বৈধতা। গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্স সরকারের স্বাধীনতা। অবজেক্টিভ ডিসিশন মেকিং উদ্দেশ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ। ভিজিলেন্স এগেইনস্ট পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে সতর্ক। ইকুয়ালিটি বিফোর দ্য ল আইনের আগে সমতা। রেশনাল ফেয়ার পলিসিস যুক্তিযুক্ত, ন্যায্য নীতি। নিউট্রাল পাবলিক সার্ভেন্টস নিরপেক্ষ পাবলিক সার্ভেন্ট। মোরালিটি অ্যান্ড ফেয়ারনেস নৈতিকতা এবং ন্যায্যতা। এম্পাওয়ারিং সিটিজেন্স ইকুয়ালি নাগরিকদের সমানভাবে ক্ষমতায়ন। ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য। ট্রাস্ট ইন দ্য সিস্টেম ব্যবস্থায় আস্থা। উপসংহার। রাজনৈতিক নিরপেক্ষতা সরকারের বিশ্বাসযোগ্যতা এবং কার্যকর শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি প্রশাসন এবং সরকারের সকল স্তরে ন্যায়, সততা এবং সমতার প্রতিফলন ঘটায়, যা জনগণের স্বার্থে কাজ করতে সহায়তা করে। রাজনৈতিক প্রভাব মুক্ত প্রশাসন সুশাসন ও জাতীয় অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন 17। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। এবার আমরা আলোচনা করব আমলাতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে। চলুন, এবার আলোচনা করি আমলাতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে। প্রশ্ন 17। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। ভূমিকা। আমলাতন্ত্র, যাকে বলা হয় রাষ্ট্রের রক্ষক। এটি দেশের প্রশাসনিক কাঠামো, যার দ্বারা জনগণের সেবা হয়। সরকারি কর্মচারীরা দায়িত্বে নিযুক্ত। এটাই আমলাতন্ত্র, যাদের মাধ্যমে রাষ্ট্রের কাজ চলে দৃঢ়। আমলাতন্ত্রের সংজ্ঞা।
আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস বলতে বোঝায় সরকারি কর্মচারীদের একটি ব্যবস্থা বা শ্রেণী, যারা সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। তারা রাষ্ট্রের নিয়ম ও নীতিমালা অনুযায়ী জনগণের সেবা প্রদান করে থাকে, রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব ছাড়া। এর মূল উদ্দেশ্য হল সরকারের কার্যক্রমকে নির্বিঘ্নে চালিয়ে নেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠা করা। সরকারি চাকরি। আমলাতন্ত্রের সদস্যরা সরকারি চাকরির মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তারা রাষ্ট্রের সিদ্ধান্ত বাস্তবায়ন ও সরকারের কার্যক্রম পরিচালনা করেন। নীতিমালা বাস্তবায়ন। এরা সরকার বা রাষ্ট্রের নীতিমালা ও আইন অনুযায়ী কাজ করেন এবং তা জনগণের কাছে পৌঁছে দেন। রাজনৈতিক পক্ষপাতিত্ব মুক্ত। আমলাতন্ত্রের সদস্যদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে হয়, যেন তারা কোনো রাজনৈতিক দলের প্রভাবে কাজ না করেন। গণসেবায় নিয়োজিত। এরা জনগণের সেবা প্রদান করেন এবং সরকারি নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করেন। দায়িত্ব ও কর্তব্যের পালন। এরা সরকারি কার্যক্রমের সকল দিক পরিচালনা করেন এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। অবিচল নিষ্ঠা। আমলাতন্ত্রের সদস্যদের মধ্যে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হয়, যা জনগণের আস্থার ভিত্তি গড়ে তোলে। শৃঙ্খলা ও সুশাসন। এরা প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কাজের জন্য কার্যকরভাবে ব্যবস্থা গ্রহণ করে। দুর্নীতি প্রতিরোধ। আমলাতন্ত্র সরকারের সঠিক কার্যক্রম এবং দুর্নীতির বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ ব্যবস্থার কাজ করে থাকে। সামাজিক উন্নয়ন। এরা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সরকারের নীতিমালা কার্যকর করার মাধ্যমে। প্রশাসনিক দক্ষতা। আমলাতন্ত্রের সদস্যদের প্রশাসনিক দক্ষতা এবং দক্ষতার সঙ্গে কাজ করতে হয়, যাতে সরকারের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়। নিমনক এড, CIVILSERVANT। সি ক্ল্যারিটি ইন ফাংশনস কার্যক্রমে স্বচ্ছতা। I ইন্টিগ্রিটি ইন সার্ভিস সেবায় সততা। ভি ভিজিলেন্ট টুয়ার্ডস পাবলিক নিডস জনগণের প্রয়োজনের প্রতি সতর্ক। I ইম্পার্শিয়ালিটি ইন ডিসিশনস সিদ্ধান্তে নিরপেক্ষতা। L লয়্যালটি টু দ্য গভর্নমেন্ট সরকারের প্রতি বিশ্বস্ততা। S সার্ভিস টু দ্য পিপল জনগণের সেবা। E এথিক্যাল কন্ডাক্ট নৈতিক আচরণ। R রেসপন্সিবিলিটি ইন ডিউটিস কর্তব্যে দায়বদ্ধতা। V ভ্যালু বেসড অ্যাকশনস মূল্যবোধভিত্তিক কার্যক্রম। A অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাকশনস ক্রিয়াকলাপে দায়বদ্ধতা। N নিউট্রালিটি ইন পলিটিক্স রাজনীতিতে নিরপেক্ষতা। T ট্রাস্টওয়ার্দিনেস বিশ্বাসযোগ্যতা। উপসংহার। আমলাতন্ত্র দেশের প্রশাসনিক কাঠামোর এক অপরিহার্য অংশ, যা সরকারের পরিকল্পনা ও নীতিমালা বাস্তবায়ন করে এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে। এটি দেশের উন্নয়ন, শৃঙ্খলা, এবং দুর্নীতি প্রতিরোধের মূল ভিত্তি, যা জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রাখে। আমলাতন্ত্র, তাই, রাষ্ট্রের শক্তিশালী চালিকা শক্তি হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন 18। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ কি কি? এবার আমরা আলোচনা করব আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে। চলুন, এবার আলোচনা করি আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে। প্রশ্ন 18। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ কি কি? ভূমিকা। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, যা একে করে তুলে অনন্য। এর মধ্যে রয়েছে নিষ্ঠা, সেবার প্রতি গভীর প্রেম। প্রশাসনের এই কাঠামো, দেশকে দেয় গতি, যার মাধ্যমে পরিচালিত হয় শাসন ও উন্নতির মূলনীতি। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ। আমলাতন্ত্রের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা এবং সুশাসন নিশ্চিত করতে সাহায্য করে। এটি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এর কার্যকৃত্য সরকারের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য অপরিহার্য। নিরপেক্ষতা।
আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল রাজনৈতিক নিরপেক্ষতা। সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের প্রভাব থেকে মুক্ত থেকে কাজ করেন এবং একে অপরকে সমানভাবে সেবা প্রদান করেন। দায়িত্বশীলতা। এরা সরকার ও জনগণের প্রতি দায়বদ্ধ এবং প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয়। তাদের কাজের জন্য তাদের জবাবদিহি রয়েছে। নিরন্তর সেবা। আমলাতন্ত্রের সদস্যরা সার্বক্ষণিক সেবা প্রদান করেন, কখনো বিশ্রাম ছাড়া। তাদের কাজ হল জনগণের সেবা করা এবং সরকারের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত করা। বিকল্পহীন শৃঙ্খলা। এরা শৃঙ্খলাবদ্ধ কাজ করেন এবং প্রশাসনিক কার্যক্রমের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকতে দেয় না। তাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিকতা বজায় থাকে। পেশাদারিত্ব। আমলাতন্ত্রের সদস্যরা উচ্চমানের পেশাদারিত্বের সাথে কাজ করেন। তাদের কাজের প্রতি দৃঢ় মনোভাব এবং দক্ষতা থাকে, যা সফল প্রশাসন গঠনে সহায়তা করে। দীর্ঘমেয়াদী কর্মকাল। আমলাতন্ত্রে নিয়োগ প্রক্রিয়া এমনভাবে গঠিত যে, সরকারি কর্মচারীরা দীর্ঘমেয়াদী কর্মকাল পেয়ে থাকেন। এতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। প্রশাসনিক স্বায়ত্তশাসন। এরা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ও সরকারি কাজ পরিচালনা করার ক্ষেত্রে স্বাধীনতা পেয়ে থাকেন। তাদের কোনো রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না। অবিচল নিষ্ঠা। আমলাতন্ত্রের সদস্যদের মধ্যে সততা এবং নিষ্ঠা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কখনো কোনো দুর্নীতির সাথে যুক্ত হন না এবং রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব পালন করে থাকেন। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। এরা জনগণের প্রতি ন্যায়বিচার প্রদান করেন এবং তাদের অধিকার নিশ্চিত করতে কাজ করেন। সমাজের প্রতি দায়বদ্ধতা। আমলাতন্ত্রের মাধ্যমে সরকার জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে থাকে। তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখে এবং সমাজে সমৃদ্ধি আনে। নিমনক এইড, CIVILACRVANTS। সি কনসিস্টেন্সি ইন সার্ভিস, সেবায় ধারাবাহিকতা। I ইন্টিগ্রিটি ইন অ্যাকশনস, ক্রিয়াকলাপে সততা। V ভিজিলেন্স এগেইনস্ট কারাপশন, দুর্নীতির বিরুদ্ধে সতর্ক। I ইম্পার্শিয়ালিটি টুয়ার্ডস অল, সকলের প্রতি নিরপেক্ষতা। L লং টার্ম কমিটমেন্ট, দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। S সার্ভিস ওরিয়েন্টেশন, সেবামুখী মনোভাব। E এথিক্যাল কন্ডাক্ট, নৈতিক আচরণ। R রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সিটিজেন্স, নাগরিকদের প্রতি দায়িত্ব। V ভ্যালু ড্রিভেন ডিসিশনস, মূল্যভিত্তিক সিদ্ধান্ত। A অ্যাকাউন্টেবিলিটি ইন ডিউটিস, কর্তব্যে দায়বদ্ধতা। N নিউট্রালিটি ইন পলিটিক্স, রাজনীতিতে নিরপেক্ষতা। T ট্রান্সপারেন্সি ইন গভর্নেন্স, শাসনে স্বচ্ছতা। S সোশ্যাল ওয়েলফেয়ার ফোকাস, সামাজিক কল্যাণের প্রতি দৃষ্টি। উপসংহার। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি সরকারের কার্যক্রমের কার্যকারিতা, সততা এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। এটি প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখে, জনগণের সেবা প্রদান করে এবং সরকারের কাজ সফলভাবে পরিচালিত হয়। এর মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব এবং জনগণের আস্থা অর্জিত হয়।